2024 সালে ডোনাল্ড ট্রাম্প একজন রিপাবলিকান রাষ্ট্রপতি প্রার্থীর জন্য এখনো পর্যন্ত সবচেয়ে বেশি অশ্বেতাঙ্গ ভোটারের অংশ জিতেছিলেন এবং এই যুক্তির সমস্ত সংজ্ঞা অনুসারে এটা একেবারেই অর্থহীন এবং আমরা সকলেই জানি যে ট্রাম্প অভিবাসন বিরোধী শ্বেতাঙ্গ জাতীয়তাবাদী মঞ্চে প্রচারণা চালিয়েছিলেন, অথচ তার বহুজাতিগত জোট ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এবং আমি মনে করি না যে পরিবর্তনটা কোনো রকমের আকস্মিক ঘটনা, বরং যেটা আমি মনে করি সেটা হচ্ছে গিয়ে যে এটা রিপাবলিকান দলের ভেতরে বছরের পর বছর ধরে চলমান একটা পরীক্ষা নিরীক্ষার ফল। পরীক্ষাটা ছিল জাতিগত সংখ্যালঘুরা বৃহত্তর আমেরিকান রক্ষণশীল আন্দোলনে কিভাবে স্থান করে নিতে পারে। আর যদি আপনি সেই পরীক্ষাটাকে আরও গভীরভাবে পর্যবেক্ষণ করেন, তাহলে একটা বিশেষ গোষ্ঠী বারবারই আলোচনার কেন্দ্রে চলে আসে, আর তারা হলো ভারতীয় আমেরিকানরা। কাগজে কলমে ভারতীয় আমেরিকানরা মোটেই স্বাভাবিক রিপাবলিকান ভোটার নয়। তারা একটি অভিবাসী সম্প্রদায় এবং গড়পড়তায় অত্যন্ত উচ্চশিক্ষিত এবং ঐতিহাসিকভাবে ডেমোক্র্যাটদের ভোট দিয়ে আসছে। তাহলে প্রশ্ন হচ্ছে, কেন তারাই আমেরিকায় বহুজাতিগত রক্ষণশীল মতাদর্শের প্রধান বাহন হয়ে উঠল? আর রিপাবলিকান দলের জাতিগত সংখ্যালঘুদের নিয়ে কৌশলটা আসলে কি? এই ব্যাপারটা আমরা বেছে নেওয়া ভারতীয় আমেরিকান ব্যক্তিত্বদের মাধ্যমেই ভালোভাবে বুঝতে পারি। আর আজকে আমাদের চ্যানেলে আমরা আলোচনা করব এই বিষয়টা নিয়ে এবং বিভিন্ন বিশিষ্ট ভারতীয় আমেরিকান নেতৃত্বরা কিভাবে এই ব্যাপারটাকে একটা আধুনিক রূপে পুনর্নির্মাণ করেছেন সেই প্রসঙ্গটা আলোচনা করব আজকে। শুরু করি মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণী ছেলে ববি জিন্দালকে দিয়ে। কল্পনা করুন রাতারাতি ঝড় উঠল এবং পুরো প্যারিস জুড়ে মুষলধারে বৃষ্টি হচ্ছে। সকাল 6টার দিকে টানা 60 মাইল বেগে বাতাস বইছে এবং এর সঙ্গে 70 থেকে 75 মাইল পর্যন্ত ঝোড়ো হাওয়া সবকিছু লন্ডভন্ড করে দিচ্ছে। 2005 সালে হারিকেন ক্যাটরিনা যখন নিউ অরলিন্সে আঘাত হানে, তখন এটাকে আমেরিকার প্রায় প্রথম প্রাকৃতিক দুর্যোগের মতন বলে মনে হয়েছিল অনেক মানুষের এবং ক্যাটরিনার ভয়াবহতা বিশ্বব্যাপী খবর হয়ে দাঁড়ায় এবং রিপাবলিকান বুশ প্রশাসনের অদক্ষতার প্রতীক হয়ে দাঁড়ায়। এই প্রসঙ্গে আমি একটা খানিয়ে ওয়েস্টের ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে চাই। More profoundly devastating is the lasting damage to the survivors' will to rebuild and remain in the area. The destruction of the spirit of the people of southern Louisiana and Mississippi may end up being the most tragic loss of all. George Bush doesn't care about black people. এটা ছিল জিওপির জন্য একটা গুরুত্বপূর্ণ হিসাব নিকাশের মুহূর্ত, বিশেষ করে যখন জাতীয় রাজনীতি এবং ওবামা যুগের আশা ও ঝলমলে উপস্থিতির সামনে পুরোপুরি নতি স্বীকার করছিল। রিপাবলিকানরা ভয় পেয়েছিল যে তারা রাজনৈতিক এবং সাংস্কৃতিক পুনর্বিন্যাসে পুরোপুরি পিছিয়ে পড়বে, কিন্তু তাদের প্রথম আশার আলো জেগেছিল ইতিহাসের প্রথম ভারতীয় আমেরিকান গভর্নর ব্রেগেন ভক্ত ববি জিন্দালের মাধ্যমে। এবং 1971 সালে পি জেন্ডাল নামে জন্ম নেওয়া এই ব্যক্তি কয়েকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন তার ছোটবেলায়। আর প্রসঙ্গত উল্লেখ্য, 5 বছর বয়সে ব্রেডি বাঞ্চ দেখার পরে তিনি তার নাম বদলে বাবি রাখেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে তিনি হিন্দু ধর্ম ছেড়ে ধর্মান্তরিত করেন নিজেকে এবং লুইজিয়ানায় 80 থেকে 90 এর দশকে বড় হয়েও তিনি কখনো বৈষম্যের শিকার হয়েছেন বলে দাবি করেননি। ব্রাউন বিশ্ববিদ্যালয়, রোড স্কলারশিপ ও মেকেনজিতে কাজ করার পর 24 বছর বয়সে তিনি লুইজিয়ানায় ফিরে স্বাস্থ্য এবং হাসপাতাল বিভাগের সচিব হন এবং রাজ্যে ঢুকতে থাকা মেডিকেড প্রোগ্রামকে লাভের মুখে ফিরিয়ে এনে তিনি রাজ্য রাজনীতিতে সুপরিচিত হয়ে ওঠেন এবং এখানেই তিনি আত্মীকরণ এবং যোগ্যতার উপর ভিত্তি করে নিজের রাজনৈতিক পরিচয় গড়ে তুলতে শুরু করেন। ববি জিন্দাল ছিলেন প্রথম দিকের আমেরিকান রাজনীতিবিদের একজন যিনি নিজেকে টেকনোক্র্যাট হিসেবে প্রচার করতে শুরু করেন এবং এই পরিচয় তখন ভয়ঙ্করভাবে কার্যকর ছিল, কারণ এটা একটা জিওপিকে তাদের নিজস্ব অদক্ষ নেতৃত্বের সমালোচনা থেকে বাঁচিয়েছিল এবং বাবির জাতি ধর্মকে রিপাবলিকান ভোটারদের কাছে গ্রহণযোগ্য করে তুলেছিল একই সঙ্গে। এবং এই পরিচয় ক্যাটরিনার পরবর্তী সময়ে তাকে আলাদা করে তুলেছিল এবং 2007-এর গভর্নর নির্বাচনে তার জয় এনে দিয়েছিল। প্রসঙ্গত উল্লেখ্য, তিনি হয়ে ওঠেন মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে তরুণ গভর্নর এবং লুইজিয়ানার প্রথম অশ্বেতাঙ্গ গভর্নর। প্রথম দিকে 2008 সালের হারিকেন গাস্টাভ মোকাবিলায় দক্ষতা দেখিয়ে তিনি জাতীয়তাবাদের প্রশংসা পান এবং ওবামার যৌথ অধিবেশনের প্রথম ভাষণের জবাব দেওয়ার জন্য আমন্ত্রণ পান এবং এটা ছিল তার বহু জাতিগত রক্ষণশীলতার মডেলের একটা বিশাল বড় পরীক্ষা এবং দুর্ভাগ্যবশত তিনি সেখানে ব্যর্থ হন। এবং আমি এখানে একটা গল্প বলতে চাই, সেটা হচ্ছে গিয়ে যে মঞ্চে উঠে তিনি একটা ছোট গল্প বলেন যেখানে তিনি বলেন
প্রেসিডেন্টের বাবার মতো আমার বাবা মাও দূরের এক দেশ থেকে এই দেশে এসেছিলেন। জনতাদের মধ্যে যারা তাকে কখনো দেখেননি তাদের কাছে এই অভিনয় ভীষণ অস্বস্তিকর এবং অদ্ভুত লেগেছিল, বিশেষ করে ওবামার স্বাভাবিক ফর্ম এবং উপস্থিতির তুলনায়। ইতিমধ্যেই সাবধানে পরিচয় গঠনের অভিযোগ ভীষণভাবে ভারী হয়ে উঠছিল এবং ইতিমধ্যেই এই ব্যর্থতা তার কর্মজীবনে একটা মারাত্মক কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু ববি একেবারেই হাল ছাড়েননি। তিনি নিজেকে ভারতীয় রনল্ড রেগান বানাতে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। কিন্তু জাতীয় রাজনীতির দিকে মনোযোগ দেওয়ার সঙ্গে সঙ্গে লুইজিয়ানা গুরুতর আর্থিক সংকটের মুখে পড়ে। প্রথম মেয়াদে উদ্যত্ত পেলেও দ্বিতীয় মেয়াদে রাজ্য সাংগঠনিক ঘাটতি দেখা যায় এবং যুক্তিসঙ্গতভাবে কর বাড়ানো উচিত ছিল, কিন্তু জাতীয় কর্মজীবনের স্বার্থে তিনি করদাতা সুরক্ষা অঙ্গীকারে আটকে ছিলেন এবং শেষ পর্যন্ত তিনি রাজ্যের ইতিহাসের সবচেয়ে বড় আয়কর হ্রাস চাপিয়ে দেন। বাজেটের গর্ত ঢাকতে নানা কৌশল এবং স্বল্পমেয়াদী সমাধান অবলম্বন করেন। এতে লুইজিয়ানা অর্থনৈতিক বিপর্যয়ের দ্বারপ্রান্তে চলে যায় এবং ববির টেকনোক্র্যাট সত্তা পুরোপুরি ধ্বংস হয়ে যায় এবং রাষ্ট্রপতি নির্বাচনের প্রচারণায় তিনি শেষ অস্ত্র হিসেবে ধর্মকে অবলম্বন করেন এবং ধর্ম প্রচারক উপদেষ্টা নিয়োগ করে ধর্মীয় স্বাধীনতাকে আক্রান্ত করে প্রচার শুরু করেন। কিন্তু এতে তেমন কোনো সাফল্য যে এসেছিল সেটা আমি বলবো না এবং নিম্ন জনমত এবং দুর্বল অর্থ সংগ্রহের কারণে 5 মাস পর তিনি প্রার্থিতা প্রত্যাহার করেন। জাতিগত রক্ষণশীলতা বুঝতে হলে তাকে প্রোটোটাইপ হিসেবে বুঝতে হবে। আর তিনি সারা জীবন শ্বেতাঙ্গ সমকক্ষদের বোঝাতে চেয়েছেন যে তার যোগ্যতা তার জাতিকে ছাপিয়ে যায়। কিন্তু যখন দল সংস্কৃতি যুদ্ধকে আলিঙ্গন করে তখন তিনি আর নেতৃত্বের যোগ্য বলে বিবেচিত হলেন না এবং এরপর উঠে আসে আরেকজন ব্যক্তিত্ব যিনি আরও অনেক বেশি চতুর এবং দূরদর্শী ভারতীয় আমেরিকান নেত্রী এবং তিনি হলেন নিকি হেলি। তিনি একেবারে ভিন্ন ধরনের একটা মডেল উপস্থাপন করেন এবং এখানে শ্বেতাঙ্গ সাজার বা খ্রিস্টান সাজার ভান করতে হয় না। আর তিনি এখানে প্রসঙ্গত উল্লেখ্য একজন নারী এবং আমি এই ব্যাপারটা আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই যে নীল আটলান্টিক ঢেউ ভেঙে পড়ছে যেখানে উষ্ণ সাদা বালুকাময় জমি, পাম গাছের ছায়া রয়েছে সেখানে দক্ষিণ ক্যারোলাইনা অবস্থিত এবং যখন নিকি হেলি প্রথমবার এই পুরুষ প্রধান রাজ্য আইনসভার নির্বাচনে লড়াই করতে উন্মুখ হন তখন খুব কম লোকই ভেবেছিল যে তার দক্ষিণী বংশোদ্ভূত প্রতিপক্ষের বিরুদ্ধে তিনি জিততে পারবেন। কিন্তু এই কঠিন প্রতিযোগিতার মধ্যেই তিনি একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন যা পরবর্তী বছরগুলোতে তার বহু জাতিগত রক্ষণশীলতার দৃষ্টিভঙ্গিকে পুরোপুরি নির্ধারণ করে দেয় এবং তার প্রচারণা ছিল এতটাই সফল যে রান অফ নির্বাচনের প্রয়োজন পড়ে এবং সেই সময় তার প্রতিপক্ষ মেইলার পাঠাতে শুরু করেছিল যাতে নেকির জন্মনাম এবং তার বাবার পাগড়ি পরা ছবি প্রচার করা হয় এবং স্পষ্টতই জাতিগত রাজনীতি খেলার চেষ্টা বলে আমি এটা মনে করি। কিন্তু অনেক অশ্বেতাঙ্গ রক্ষণশীলের মতো নিজের জাতি থেকে সরে যাওয়ার পরিবর্তে নেকি একটা ভিন্ন জিনিস করেন। তিনি আরও জোরের সঙ্গে নিজের জাতিকে সামনে নিয়ে আসেন এবং তার ভারতীয় বাবা মায়ের ঐতিহ্যবাহী পোশাকে ছবি বিতরণ করেন এবং একটা সম্মানিত কংগ্রেসম্যানদের মধ্যেও একটা বড় সম্প্রচার ঘটেছিল বলে আমার স্পষ্ট মনে আছে এবং এই সাহসী পদক্ষেপের ফলে তিনি নির্বাচনে জয়লাভ করেন এবং দক্ষিণ ক্যারোলাইনা রাজ্যে সরকারে 12 বছরেরও বেশি সময় ধরে অভূতপূর্ব একটা প্রভাব বিস্তার করে এবং রাজ্য প্রতিনিধি থেকে গভর্নর এবং পরে রাষ্ট্রপতি প্রার্থী হওয়ার পথে নিকি হেলি নীতিহীন সুযোগবাদের জন্য একটা গুরুত্বপূর্ণ পরিচিতি লাভ করেছেন। কিন্তু দক্ষিণ ক্যারোলাইনায় যখন এক অকল্পনীয় বিপর্যয় ঘটে তখন তার মধ্যে একটি স্থায়ী এবং দৃঢ় রাজনৈতিক বিশ্বাস জন্ম নেয় এবং 2015 সালের 17 জুন শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী জেলেন রুফ চার্লসটনের ইম্যানুয়েল আফ্রিকান মেথডিস্ট এপিস্কোপাল চার্চে বাইবেল অধ্যয়নরত একটা গোষ্ঠীর উপর গুলি চালায় এবং প্রকাশিত ছবিতে দেখা যায় যে তিনি কনফেডারেট পতাকার সামনে কনফেডারেট পতাকার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন, যে পতাকা দক্ষিণ ক্যারোলাইনা স্টেট হাউসের সামনে 50 বছরের বেশি সময় ধরে উঠছিল এবং নিকি সেই ছবি দেখার পর পতাকাটিকে সরানোর জন্য অনেক চেষ্টা করেন এবং প্রচুর জাতীয় চাপ সত্ত্বেও এই প্রস্তাবটি পাশ হবে কিনা সেটা অনিশ্চিত ছিল বেশ খানিকটা সময় ধরে। আর তখন বন্ধ দরজার আড়ালে তিনি একটা গুরুত্বপূর্ণ আবেদন করেন এবং এটা ছিল একটা ছোট্ট ভারতীয় মেয়ের গল্প এবং এই গল্পে তিনি বলেন যে আমরা গাড়ি থেকে নেমে ফলের দোকানে বিভিন্ন জিনিস কিনতে শুরু করি। আমি আমার বাবার সঙ্গে হাঁটছিলাম এবং আমি তাকে দেখাচ্ছিলাম যে আমি কোন ফল চাই। হঠাৎ দুটো পুলিশের গাড়ি এসে দাঁড়ায় এবং অফিসাররা এসে ক্যাশ রেজিস্টারের পাশে দাঁড়িয়ে আমাদের দিকে তাকাতে থাকে
এবং তখন আমি বুঝতে পারি যে আমাদের জন্যই তারা এখানে এসেছে, এবং আমার বাবা কিন্তু যেন কিছুই হয়নি এমনভাবে কেনাকাটা শেষ করেন। এবং এটা শুধুমাত্র ফলের দোকানের একটা আতিপাতি ঘটনা নয়, বরং এটা ছিল একটা রাজ্য সেনেটের অপমানকর রসিকতা। তার জয় উদযাপনের জায়গা থেকে কনফেডারেট পতাকা সরানো, এবং তার বাবাকে পাগড়ির কারণে লুকিয়ে রাখার কথা, এবং তার পাশাপাশি যখন অবশেষে কনফেডারেট পতাকা নামানো হয়, নেকি রিপাবলিকান দলের বহু জাতিগত ভবিষ্যতের প্রতি তার বিশ্বাস আরও দৃঢ় করেন, এবং তিনি এক নতুন ধরনের বহুজাতিগত রক্ষণশীলতার স্বপ্ন দেখেন, যেখানে ভোটারদের স্বজাতীয় পরিচয় অস্বীকার করতে বলা হয় না, বরং তাদেরকে বলা হয় যে রক্ষণশীলতাও অন্তর্ভুক্তিমূলক হতে পারে। 2016 সালের নির্বাচনে তিনি দীর্ঘদিনের সমর্থক জেব বুশকে ছেড়ে মার্কো রুবিওকে সমর্থন করেন, এবং এই ভদ্রলোক খানিকটা এই দৃষ্টিভঙ্গির একটা গুরুত্বপূর্ণ প্রতীকও ছিলেন। ট্রাম্প যখন জয়ী হন, তখন নেকি এক অচেনা দলের সামনে নিজেকে খুঁজে পান, এবং তার নিজের জায়গা পেতে বেশ খানিকটা সময় লাগে, এবং শেষ পর্যন্ত জাতিসংঘের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন তিনি, এবং ট্রাম্পের জনপ্রিয় কথাবার্তাকে বাস্তব নীতিতে রূপান্তর করতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তবে তার বহু জাতিগত রক্ষণশীলতার স্বপ্ন শেষ পর্যন্ত কোনোভাবেই সফল হয়নি। এরপরে যে ব্যক্তির ব্যাপারে আমি আলোচনা করব, তার ব্যাপারে কথা বলার আগে আমি বলতে চাই যে আজকে দাঁড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে 7 মিলিয়নেরও বেশি মানুষ আলজাইমার্সে ভুগছেন, কিন্তু 2015 সালে সংক্ষিপ্ত সময়ের জন্য একটা আশার আলো দেখা গিয়েছিল। একটা ওষুধকে আলজাইমারের যুগান্তকারী চিকিৎসা হিসেবে প্রচার করা হচ্ছিল এই সময়, এবং এটি তখনকার সবচেয়ে বড় বায়োটেক আইপিওতে পরিণত হয়, যেখানে অ্যাকসেপ্ট সায়েন্সেস নামক কোম্পানির মূল্য পৌঁছে যায় প্রায় $3 বিলিয়ন কাছাকাছি। কিন্তু মাত্র 2 বছর পর জানা গেল এই ওষুধের পরীক্ষা ব্যর্থ হয়েছে। তখন স্টক একেবারে ধসে পড়ে, এবং অনেকের স্বপ্ন ভেঙে যায়, এবং তার পাশাপাশি শুধুমাত্র আলজাইমার্স নিরাময়ের আসার জন্যই আমি কথাটা বলছি না, বেসরকারি খাতের দক্ষতায় চালিত নতুন স্বাস্থ্যসেবা ব্যবস্থার ক্ষেত্রেও অনেক বড় বিপর্যয় আসে। তবে একজন ব্যক্তি সম্পূর্ণ নিরাপদভাবে বেরিয়ে আসেন এই ঝঞ্ঝা থেকে। স্টক ধসে পড়ার আগেই তিনি নিজের শেয়ার বিক্রি করে দেন, এবং তিনি হলেন অ্যাকসেপ্ট সায়েন্সেসের প্রতিষ্ঠাতা, ওহাইওতে জন্ম নেওয়া ভারতীয় আমেরিকান বিবেক রামাস্বামী। সেই পর্যন্ত বিবেক ছিলেন একজন চরম সাফল্যের উদাহরণ। উচ্চ বিদ্যালয়ের শ্রেষ্ঠ ছাত্র, হার্ভার্ডের ছাত্র, গোল্ডম্যান স্যাক্সে চাকরি করতেন। এই সব কিছুর পাশাপাশি জীবনের সবচেয়ে বড় ব্যর্থতার পর তিনি তার অরাজনৈতিক অতীতকে পেছনে ফেলে দেন, এবং জাগ্রতা বা ওকিজম, আমার এই শব্দটা ব্যবহার করতে একদম ভালো লাগে না, এই মতবাদের বিরুদ্ধে যুদ্ধের প্রথম সারির সৈনিক হয়ে আমাদের সামনে আসে। এবং 2021 সালে রক্ষণশীল মিডিয়া ঝড় তুলে তিনি একটা বইও প্রকাশ করেন, যেটা হলো গিয়ে woke ইনকর্পোরেটেড। এবং এই বইয়ে তিনি এই যুক্তি দেন যে কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা এবং DEI প্রোগ্রামগুলো শুধু অগভীর এবং অকার্যকরী নয়, বরং মার্কিন গণতন্ত্রের জন্য একটা বিশাল বড় হুমকি। এবং ববি বা নিকির থেকে আলাদা করে বিবেক নিজেকে রাজনীতির বাইরের লোক বলে প্রতিপন্ন করতে শুরু করেন এই মুহূর্তে। একজন ব্যবসায়ী, বিজ্ঞানী এবং বহিরাগত, কোনো স্থানীয় বা রাজ্য পর্যায়ের রাজনীতিতে সময় না দিয়ে তিনি সংস্কৃতি যুদ্ধের কেন্দ্রে চলে আসেন, এবং এটা ছিল ম্যাগা যুগের সঙ্গে মানানসই একটা নতুন অলিগার্কি। এবং নির্বাচনের ক্ষেত্রে তিনি খুব একটা সফল না হলেও আমেরিকান রক্ষণশীলতায় তার অবদান অনেক গভীর এবং বেশ সূক্ষ্ম, এবং বিশেষ করে তিনি অলিগার্কি এবং রক্ষণশীলতার মধ্যে একটা গুরুত্বপূর্ণ সেতু হয়ে ওঠেন। এবং বর্তমান সম্প্রসারণের সঙ্গে বড় প্রযুক্তি কোম্পানির নেতাদের অভূতপূর্ব সম্পর্ক রয়েছে, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষজনদের মধ্যে একজন হচ্ছেন ইলন মাস্ক। এবং নির্বাচনের পর এলেন ইলন মাস্ক, ডোজের নেতৃত্ব নেন তিনি, এবং তার সরকারকে ব্যবসার মতো চালানোর এই স্বপ্নে বিবেক হয়ে ওঠেন একজন টেকনোক্রেসি এবং প্রতিষ্ঠিত রক্ষণশীলতার মধ্যে একটা গুরুত্বপূর্ণ সেতু। কিন্তু এখানে তার জাতি একটা গুরুত্বপূর্ণ বাধা হয়ে দাঁড়ায়। নিজেকে জাতীয়তাবাদী এবং ইহুদি খ্রিস্টান মূল্যবোধের রক্ষক হিসেবে তিনি উপস্থান করেছেন শুরু থেকেই, কিন্তু তা সত্ত্বেও বিবেক নিজের হিন্দু ভারতীয় অভিবাসী হিসেবে পরিচয় ছাড়তে রাজি ছিলেন না, এবং তিনি বিশ্বাস করেন যে নির্দিষ্ট কিছু অভিবাসী আমেরিকার জন্য গুরুত্বপূর্ণ এবং মূল্যবান। H-1B ভিসা নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হলে তিনি একটা দীর্ঘ টুইট করেন, যেখানে তিনি বলেন যে আমেরিকান সংস্কৃতি যোগ্যতার চেয়ে মাঝারিপনাকে উৎসাহিত করে, মেরিটোক্রেসিকে উৎসাহিত করে। এবং তার এই একটি টুইট
তার নির্ভরযোগ্যতাকে পুরোপুরি নষ্ট করে দেয়, কারণ যে ভিত্তির উপরে তিনি দাঁড়াতে চেয়েছিলেন সেটা আমেরিকান ব্যতিক্রমবাদ এবং শ্রেষ্ঠত্বের উপরে নির্মিত। তবুও বিবেক সবচেয়ে বেশি বিশ্বাস করেন যোগ্যতায়। অনেক ভারতীয় আমেরিকানদের মতো তিনিও মনে করেন যে কঠোর পরিশ্রম করলে, পড়াশোনা করলে যে কেউ সফল হতে পারে, এমনকি অভিবাসী হয়েও। কিন্তু আমি যদি বলি যে এই যোগ্যতা এবং আমেরিকান সংস্কৃতির অলসতা নিয়ে বিবেকের যুক্তিটা হয়তো তার নিজের নয়, তাহলে আপনি কি মনে করবেন? এই ব্যাপারটা এসেছে একজন ঘনিষ্ঠ পরামর্শদাতার কাছ থেকে, এবং শুধু তারই নয়, উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্স এবং দ্বিতীয় মহিলা উষা ভ্যান্সেরও পরামর্শদাতা ইনি। এবং এই পরামর্শদাতা শুধুমাত্র বহুজাতিগত রক্ষণশীলতার স্থপতিই নন, বরং আজকের আমেরিকায় ডানপন্থী ক্ষমতার একজন গুরুত্বপূর্ণ নির্মাতা। টাইম ম্যাগাজিনের খাবার থেকে শুরু করে বেস্ট সেলার এর তালিকা পর্যন্ত সব জায়গায় আমি এমি চুয়ার বই কঠোর এশীয় মাতৃত্ব নিয়ে যিনি আলোচনা করেছেন। 2011 সালে ওয়াল স্ট্রিট জার্নালে একটা গুরুত্বপূর্ণ নিবন্ধ প্রকাশিত হয় তার কলমে, যেটা ছিল কেন চীনা মায়েরা শ্রেষ্ঠ, এবং এই ব্যাপারটা একটা বিশাল আলোড়ন সৃষ্টি করে। এবং সেখানে তিনি লিখেছিলেন যে তার মেয়েদের তিনি কি কি করতে দিতেন না, এবং এই দৃষ্টিভঙ্গি মূলত রক্ষণশীল তো বটে, এবং তার পাশাপাশি এটাতে একটা কাঠামোগত অসমতাকে উপেক্ষা করার একটা প্রবণতা রয়েছে, এবং সমস্ত দায় চাপিয়ে দেওয়া হয় এখানে সংস্কৃতির উপরে, সংস্কৃতি নামক এই অদৃশ্য একটা ধারণার উপরে। আর এটাই হচ্ছে গিয়ে মার্কিন সংস্কৃতি যুদ্ধের মূল সূচনা। আর ইয়েল ল স্কুলের অধ্যাপক হিসেবে এমি চুর এই শক্তিশালী এবং সুসম্পর্কিত পরামর্শদাতা হিসেবে খ্যাতি তরতর করে বাড়তে থাকে, এবং এই মানসিকতাই ব্যাখ্যা করে যে যদিও বা চিরাচরিতভাবে ভারতীয় আমেরিকানরা ডেমোক্র্যাটদের ভোট দিয়ে এসেছে, কিন্তু আমেরিকান রক্ষণশীল আন্দোলনের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুখ হয়ে উঠে দাঁড়িয়েছে তারা বর্তমানে। সুতরাং যখন আমরা ভারতীয় আমেরিকান রক্ষণশীলতার এই ছোট ইতিহাসটা দেখি, তখন এটা খুবই স্বাভাবিক বলে মনে হয় যে উষা ভ্যান্স সত্যি এই ধারার চূড়ান্ত রূপ। ববি জিন্দল থেকে শুরু করে ভারতীয় আমেরিকান রক্ষণশীলতার জাতীয় নেতা হওয়ার চেষ্টায় বারবার ব্যর্থ হয়েছেন এই প্রত্যেকটা মানুষ, কারণ আমেরিকান রক্ষণশীল আন্দোলনে আমাদের ভূমিকা নেতৃত্ব দেওয়া নয়, বরং এটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে গ্রহণযোগ্য করে তোলা, আমাদের জাতীয় পরিচয় গ্রহণযোগ্য করে তোলা। আর এটা এখন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ হয়ে দাঁড়িয়েছে। ভারতীয় আমেরিকানরা রক্ষণশীলতার বৃদ্ধি এবং বিবর্তনে সাহায্য করেছেন, শুধুমাত্র জাতিগত সংখ্যালঘুদের মধ্যে নয়, সামগ্রিকভাবেও। যদি জীবনে তোমাদের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায় মর্যাদা এবং সম্পদ, তাহলে এই বার্তা তোমাদের জন্য অবশ্যই নয়। কিন্তু আমি জানি যে আমাদের মধ্যে অনেক মানুষজন রয়েছেন যারা এই ধরনের একটা টান অনুভব করেন এবং তাদের অন্যান্য মূল্যবোধ রয়েছে। আর আজকের সময়ে রাজনৈতিক ব্যাপারগুলোর মাধ্যমে এই মূল্যবোধ প্রকাশ করা আমি মনে করি যে ভীষণ গুরুত্বপূর্ণ। সুতরাং তোমাদের রাজনৈতিক কণ্ঠস্বর ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। আর সবসময় মনে রেখো যে এই ধরনের মনোভাব জন্ম নেয় একটা অভাবের জায়গা থেকে, আর আমাদেরকে এই ব্যাপারটা পুরোপুরি বদলাতে হবে।